রবিন চলে গিয়েছে, ১ সপ্তাহ কেটে গেছে। ব্যস্ত ক্যাপ্টেন আবার প্রায় প্রায় নিখোঁজ হয়ে গেল। সারাদিন পর সেই দূরের তারার মতো একটু সময়ের জন্য দর্শনে আসে। তারপর আবার সারাদিন তাকে পাওয়ার উপায় নেই। ঠিক 10:30টায় সে ফোন করে। 7 মিনিট বা 8 মিনিট কথা হয়। এর মাঝে তানি রঙ্গ করতে করতেই সময় কেটে যায়। রবিন যাওয়ার পর খুব কান্না পেয়েছিল। কাউকে না দেখিয়ে ঘরে এসে অনেকটা সময় কেঁদেছিল। রবিনের বালিশে মুখ গুজে বসেছিল। পুরুষের গন্ধ লেগেছিল সেই বালিশে। তানির মনে হলো মানুষটির বুকে মুখ গুজেছে। নিজেকে পৃথিবীর বেহায়া নারী মনে হলো। যার সাথে প্রেম হলো না, প্রেমে পড়ল না, তার জন্য এত হেদিয়ে মরা কেন? কিন্তু এই অনুভূতি সে গোপন করে রাখল, ভাই বোনকেও জানাতে দিল না। কি দরকার বিসিবি চ্যানেলের হেডলাইন হওয়া? এদিকে বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে তার এবং রবিনের একসাথে তোলা সেলফিটা পাঠিয়ে দিল তানি। ছবি দেখে সবার অবস্থা তো একেবারে পানিবিহীন মাছের মতো, অনেকটা সেই পাতিলে বদ্ধ শিং মাছের মতো। সামিয়া তো কাঁপতে কাঁপতে বলল, এটা তো সেই আর্মি অফিসার যার টাকা মেরেছিস তুই। হ্যাঁ, বদলা নিতে ব্যাটা বিয়ে করেছে, বলেছে সবার থেকে বদলা নিবে। তো ওরা শিপ্রার ছবি ছাপিয়ে মোস্ট ওয়ান্টেড তালিকায় ফেলবে। তারপর মিলিটারি পুলিশ সব তোদের বাড়ি আসবে, ধরে নিয়ে একেবারে রিমান্ডে। আমি তো বউ, আমার ওপর বেশি কিছু করতে পারবে না, আমাকে শাস্তি দিবে অন্যভাবে, জ্বালিয়ে হাড় গুঁড়ো করে দিবে, ওয়ার্নিং দিয়ে গেছে। তানির কথা শুনে সামিয়া বেচারির জ্বর চলে এলো। পুরো 3 দিন জ্বরে ভুগল। শিপ্রাও তওবা করেছে, বলেছে সে জমি হলেও টাকা ফেরত দিবে, আর কখনো তানির কোনো পাজি বুদ্ধিতে সাথে থাকবে না। তানি হেসে কুটি কুটি। এই কথা শুনে রবিন খুব হতাশ হলো। করুণ স্বরে বলল, ইস, মেয়েগুলোকে এভাবে হয়রানি করলে? ওদের তো দোষ নেই, আসল বাটপার তো তুমি। বাবা বাবা, অন্য মেয়েদের প্রতি এত খুব দরদ? এটাকে কমন এডিকেট বা ম্যানারাস বলে। খবরদার আমার সামনে করো না। নাকে দড়ি দিয়ে তুর্কি নাচন নাচাবো। প্রেমে না পড়লেও তুমি আমার পুরুষ। বা বাবা, এত অধিকার বোধ! দিনমহরে 7,142 টাকা ছাড় দিয়ে পেয়েছি এই বর মহাশয়কে, অধিকার দেখাবো না? রবিন হাত তুলল। এই মেয়ের সাথে তর্কে পারবে না। তবে একটা জিনিস বেশ হলো, তা তাদের সম্পর্কের গতি বাড়ল, বিরাম চিহ্ন উঠে গেল। তাসফিয়াকে দেখতে আসছে, কিন্তু বিপদ হলো মেজমামার জিন সংক্রান্ত পাগলামিটা একটু বাড়ল। মাঝরাতে তিনি চলে যান ছাদে। একা একা কথা বলেন, ধপধপ করে লাফান। এতটুকুতে এবার সীমাবদ্ধ হলো না। তিনি বাড়ির দক্ষিণ পাশের 1.5 হাত ফাঁকা জায়গায় খোঁড়া শুরু করেছেন। জিনের তালাক দেওয়া বউ নাকি তাকে বিয়ে করার জেদ ধরেছে। তার খোঁড়া গর্তে তাকে অমাবস্যার রাতে থাকতে হবে। জিন তাকে কানে কানে মন্ত্র বলেছে, যা তাকে বাঁচাবে। ঘরে দরজা জানালা বন্ধ করে রাখলেও তাকে নিয়ে যাবার চান্স আছে, কারণ জিন মানুষের রূপে তার সামনে আসে। গতবার স্ত্রীর রূপেও এসেছিল। এসব পাগলামির মাঝে বাড়ির মামা এবং মামিদের দলের মন বেজায় খারাপ। তাই পাত্রপক্ষ আসা ক্যান্সেল। তাসফিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, যা একটু দাদাজান রাজি হলো, তাও কেচে গেল। আমার কি বিয়ে হবে না? তাসফিয়া আপু, তুই তো রবিনহুডের মতো খ্যাপা সার হয়ে গেলি রে। এত বিয়ে বিয়ে করছিস বলেই বিয়ে হচ্ছে না। আবিরের কথায় প্রায় কেঁদেই দিল তাসফিয়া। আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে জানিস, শুধু আমি আবিত্তা। নাইমা তখন বলল, এক কাজ করো তাসফিয়া আপু, আমরা বরং ঘটা করে দোয়া করি, হাত উঠিয়ে একেবারে হুজুরদের মতো। বলে 2 হাত তুলল, বেশ ভক্তি শ্রদ্ধা নিয়ে বলল, হে আল্লাহ তাআলা, তুমি আমার তাসফিয়া আপুর বিয়ে করিয়ে দাও। বিয়ের অভাবে সে শুকিয়ে শুকিয়ে আম কাঠ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সেগুন কাঠ হয়ে যাবে। তুমি যদি তার বিয়েটা এবার দিয়ে দাও, আমি মানত করছি 5 জন হতদরিদ্র ক্ষুধার্ত মানুষকে খাওয়াবো। আমিন। এর মধ্যে নীরু বলে উঠল, হতদরিদ্র কেন? নর্মাল ক্ষুধার্ত মানুষকে খাওয়ালেই তো হয়। হতদরিদ্র খাওয়ালে পয়েন্ট বেশি, মানে সব বেশি। নাইমের কথা শেষ না হতে আবির বলল, আচ্ছা, এই মেয়ে জিনটা তো মেজো চাচাকে প্রতি আমাবস্যায় ডিস্টার্ব দেয়। এবার আমরা যদি ওই জিনটাকে ধরে ফেলি কেমন হয়? জিন কি মানুষ নাকি যে ফট করে ধরে ফেলবি? উপায় তো আছেই।
মেজো চাচা যেহেতু ছেলে জিনটাকে নিজের বন্ধু বানিয়েছে, আমরা মেয়ে জিনটাকে বানাবো। আর মেজো চাচা তো বলছেই জিন আসে বেশিরভাগ মানুষের রূপে, কিভাবে করবি? তাসফিয়ার প্রশ্নে 5টা মাথা এক হলো। আবির বলল, আমাবস্যার রাত আগামীকাল, আমরা সবাই রাতে না ঘুমিয়ে মেজো চাচাকে পাহারা দিব। শুনেছি জিনদের বুদ্ধি একটু কম হয়, তাই আমরা লুকিয়ে থাকব গর্তের আশেপাশে। তারপর জিন সূরা পড়ে জিনকে বশীভূত করব। যেহেতু এটা মেয়ে জিন, তাহলে তার বুদ্ধি আরও কম হবে। তুই জিন ধরার এত পদ্ধতি জানিস কি করে? জিন সিনেমা দেখে। অমনি সবাই মুখ বাঁকালো। আবির বেশ গম্ভীরভাবে বলল, তোমরা আমাকে পাত্তা দিচ্ছ না, এটা কিন্তু ঠিক নয়। নীরু হাই তুলতে তুলতে বলল, আর এসব বাবার মাথার সমস্যা। তোর সত্যি মনে হয় জিন সব ফেলে আমার বাবার প্রেমে পড়বে? তার মতো বোকা মানুষের? চাচা কিন্তু অনেক সুন্দর দেখতে। রাখ তোর সুন্দর, এসব হলো মাথার ব্যামো। তখন তানি বিজ্ঞস্বরে বলল, তাহলে এক কাজ করলেই তো হয়। আবিরের বুদ্ধিটা খারাপ না। জিন ধরতে পারি আর না পারি, একটা বেশ অ্যাডভেঞ্চার হয়ে যাবে। প্রমাণও হয়ে যাবে জিন আসলেই হয় কি না। তানির কথায় নীরু কিছুক্ষণ থুতনিতে হাত দিয়ে বসে রইল। তারপর বলল, ওকে, তাহলে এই অমাবস্যায় আমরা জিন দেখছি। অমাবস্যার রাত ঘনিয়ে এলো। আকাশের থালার ন্যায় রূপালী চন্দ্র গিলে নীলাম্বর ঘুটঘুটে কালো রঙে রাঙালো নিজেকে। মেঘের পারদে তারাদের দেখা নেই। বাড়ির দক্ষিণে গর্ত খোঁড়া, তাতে গলা অবধি ঢুকিয়ে বসে আছে মেজো মামা। জিনের কথা মতো তিনি চারিদিকে আগরবাতি রেখেছেন, বেশ জমজমাট প্রোটেকশন। আয়তুল কুরসি পড়া হচ্ছে, মোবাইলে বাজছে জিন সূরা। এদিকে তার চারপাশে ঘাপটি মেরে বসে আছে 5 ভাই বোন। তারা যে এখানে বসে আছে সেটা মেজো মামা জানে না। আবির একটা জাল আর ব্যাট প্রস্তুত করে রেখেছে, কারণ জিন আসবে মানুষের রূপে। ঘরের সবাই এখন ঘুম। মেজো মামা বসে ঘুমিয়ে গেছে। নাইমে ফিসফিস করে বলল, 12টা বাজে, জিন আসবে কখন? জিনদের কি ঘড়ি টড়ি আছে নাকি? সে কি জানে এখন 12টা বাজে? সে আসবে তার সময়ে, ঝিম ধরে বসে থাক। ধমক দিল আবির। তানির বসে থাকতে থাকতে পা ধরে এলো। ঠিক তখনই দেখা গেল সাদা মতন কি যেন একটা ঘর থেকে বের হচ্ছে। তানির চোখ ছোট ছোট হয়ে গেল। নীরুকে ধাক্কা দিতে সেও দেখল সাদা শাড়ি, চুল খোলা। বাড়ির সিঁড়িঘরের লাইটে স্পষ্ট তার মুখ দেখা না গেলেও আকৃতি স্পষ্ট। তানি কাপা স্বরে বলল, জিন। সবাই জোরে জোরে আয়তুল কুরসি পড়তে শুরু করলো। আবির ব্যাট শক্ত করে ধরল। নীরুকে বলল, আপু রেডি? রেডি বলেই তাসফিয়া, আবির আর নীরু আল্লাহু আকবার বলে ছুটল। সাদা শাড়ি পরিহিতাকে ঘিরে ধরল জাল দিয়ে। ঝাপটা ঝাপটি করা হলো। জিন ছোটার ব্যবস্থা করলো। অনেক সময় পালো না। আবির চিৎকার করলো, জিন ধরেছি, জিন ধরেছি। তার হুল্লোড় এবং চিৎকারে মেজো মামা গর্ত থেকে চলে এলেন। ঘরের সব লাইট জ্বলে উঠল। নানা ভাই যেহেতু ওষুধ খাননি, তিনি এবং মামিরা নেমে এলো। জিনের মুখ এখনও দেখা হয়নি। তাকে পেছন থেকে ধরে আসছে নীরু, তাসফিয়া। ঠিক তখন জিন করুণ স্বরে বলল, নীরু, তাসফিয়া, আমাকে স্যার, এটা ছলনা, আপু ছেড়ো না, স্যার আমাকে, আমি তনিমা। আমাদের তনিমা আপুর নামে ছলনা করছে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। নানা ভাই নামতেই হুল্লোড় কমে এলো। জিন তখনও বলছে, আমি তনিমা। সরফরাজ সাহেব এসে দেখলেন মাছ ধরার জালে আটকে কাউকে রেখেছে। 5 ভাই বোনের একেবারে পেছনে মেজো মামা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন। নানা ভাই হুঙ্কার ছেড়ে বলল, ওকে এভাবে আটকে রেখেছ কেন? ছাড়ো। না দাদা যান, জিন ফুস করে পালিয়ে যাবে। এখন সে মানুষের বেশে আছে, পালালে পালাবে, ছাড়ো ওকে। বলতেই সবাই ছেড়ে দিল। এবার চুল সরাতেই দেখা গেল আসলে এটা আর কেউ না, তনিমা। গরমের জন্য সদ্য গোসল সেরে সে বাইরে এসেছিল হাওয়া খেতে। লম্বা চুল ছেড়ে বাইরে হাঁটাহাঁটি করছিল আর বরকে ফোন করার চেষ্টা করছিল। ঠিক তখনই তাকে জিন ভেবে ধরে ফেলে 5 মক্কেল। সরফরাজ সাহেব তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টিতে চাইল তাদের দিকে। তার দৃষ্টিতে সব চুপসে গেল। তারপর তিনি ঘোষণা করলেন, আর এই বাড়িতে জিনের কথা শুনলে আমি নিজেই সবাইকে জিন বানিয়ে দেব। আহাম্মক কোথাকার দল। আষাঢ়ের শেষ সপ্তাহ, ধরণীময় জলধারার জলকেলি। এই মেঘ মেদুর তো এই উজ্জ্বল সোনালি রোদ। সকাল হলেই খিচুড়ি খাবো খাবো করে মন আনচান করে।
মেঘেরা যেন কিশোরী হয়ে গেছে, সদ্য কিশোরী সত্তায় পা রাখা কিশোরীদের মতো তাদের মান, অভিমান, বিষণ্ণতা, আবার হু হু করে কেঁদে মন হালকা করা, আবার কখনো খিলখিল করে হেসে অম্বরময় খেলে বেড়াচ্ছে। আচ্ছা, তানি তো কিশোরী নয়, সেই কবে এই কিশোরী সত্তাকে সে বিদায় দিয়েছে? তবে সে কেন এমন কিশোরীর ন্যায় আচরণ করছে? এই ভেবে ভেজা চুল নিয়ে সেই কখন থেকে খোলা জানালা ধরে দাঁড়িয়ে আছে। কাজল কালো চোখ জোড়া থেকে অঝরে ঝরছে অশ্রুধারা। কারণ নেই, আবার অনেক বিশাল পৃথিবী উথাল পাথাল করা কারণ। ক্যাপ্টেন সাহেব আবার নিখোঁজ, ফোন নেই, মেসেজ নেই, কিছু নেই। প্রথমে তানি নির্বিকার ছিল, একদিন হলো, দুদিন হলো, কোনো খোঁজ নেই। তানি খুব জেদি মেয়ে, সে যোগাযোগ করবে না, খোঁজ নিবে না। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, অথচ খোঁজ নিল না রবিনহুড। এবার দুশ্চিন্তা হলো তানির, অজানা ভয়ে কাতর হলো অন্তঃস্থল। রবিনহুড কি তাহলে তাকে ভুলে গেছে, তার প্রতি আকর্ষণ মিলিয়ে গেছে, নাকি রবিনহুডের বিপদ হলো? বলা তো যায় না। মিলিটারির মানুষ কখন কি হয় তার ঠিক নেই। শত্রুর কি অভাব? মিশন টিশনে যাওয়ার কথাবার্তা হচ্ছে। আজ 10 দিন যোগাযোগ নেই দুজনের। অস্থিরতা, বিরহে ঝাঁঝরা হয়ে আছে হৃদয়। অন্তঃস্থল পুড়ছে অবিরত। কি যন্ত্রণা! লোকটা এত যন্ত্রণা কেন দেয়? হৃদয়ের যন্ত্রণায় চোখ ঝাপসা হয়ে আসছে। আচ্ছা, এত যন্ত্রণা কেন? একটা লোক 1 মাস পূর্বেও তার তো কিছু ছিল না, তানি তো তার প্রেমেও মত্ত না। তাহলে কিসের টান? কেন এত উথালা হৃদয়? কেন তার জন্য কাঁদছে তানি? এটা কি শুধু বিয়ের বন্ধনের মায়া, নাকি অজান্তেই প্রণয় নেশায় মত্ত হয়েছে হৃদয়? পরাণে কি তবে তার নেশা লাগলো? এর মাঝেই নাইমা ছুটে এলো তার ঘরে, হন্তদন্ত হয়ে বলল, তানি আপু, দাদাজান মিটিং ডেকেছেন, তোমার উপস্থিতি মাস্ট। বসার ঘরে বিশাল মিটিং ডাকা হয়েছে, মামাদের দল, মামিদের দল, সকলেই সেখানে উপস্থিত। তানি পৌঁছে দেখল সরফরাজ সাহেব গম্ভীর মুখে বসে আছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সাংঘাতিক কিছু ঘটেছে। ভাই বোনেরা সবাই বসার ঘরে বাহিরে দাঁড়িয়ে আছে, তাদের প্রবেশ নিষিদ্ধ। তানি ধীর স্বরে বলল, নানা ভাই ডেকেছেন? সরফরাজ সাহেব ফোঁস করে প্রলম্বিত শ্বাস ফেললেন, তারপর বললেন, একটা দুঃসংবাদ আছে তানি। দুঃসংবাদ কথাটি শুনতেই ধক করে উঠল তানির হৃদয়। অজানা ভয় গলা টিপে ধরল যেন। গলা শুকিয়ে আসলো। প্রথমে মস্তিষ্কে যে নাম আসলো তা হলো রবিন। 10 দিন তার খোঁজ নেই। ভালো আছে তো সে? তানির মুখের বর্ণ মলিন হয়ে যায়। সরফরাজ সাহেব ভনিতা না করে বললেন, তোমার শ্বশুরমশাই হার্ট অ্যাটাক করেছেন, আপাতত হাসপাতালে আছেন। সকালবেলাতে এমন দুর্ঘটনা ঘটেছে। কথাটা শোনামাত্র শব্দ করে কেঁদে উঠল তারান্নম। সরফরাজ সাহেব রাগী স্বরে বলল, বেঁচে আছেন, এখনই মরা কাদার মানে নেই। কিন্তু কথা সেটা নয়, কথা হচ্ছে শ্বশুরবাড়ির এমন বিপদে বউ হয়ে তানির এই বাড়িতে পুতুল সেজে বসে থাকাটা বড্ড বেমানান। তাই আমার মতে তানির উচিত এখন গোছগাছ করে নেওয়া, বাড়ির বউ হওয়ার দায়িত্ব পালন করা, শ্বশুরকে সেবা করে সুস্থ করা। বাবা, তানি তো আর ডাক্তার নয়, ও যে কি করবে? আর এইভাবে ওই ঘরে যাওয়া। বড় মামা কথাটা বলতে যেই রাম ধমক খেলেন। নানা ভাই গর্জে উঠলেন, চুপ কর গর্ধব, এইভাবে আর ওইভাবে কি? বিয়ে হয়ে গেছে, এখন ওইটাই ঘর। আর পুরো পরিবারকে একসাথে দেখে লোকটি শান্তি লাগবে। অন্তত খারাপ কিছু হলে ছেলে, ছেলের বউ সব সামনে তো থাকবে। রবিনের সাথে নাকি যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, ছেলেটা একটা বিশেষ কাজে আছে, ফোন টোন নাকি বন্ধ। এখন যোগাযোগ সফল হলেই মঙ্গল। বড় মামা চুপসে গেলেন। এদিকে বড় মামার ধমক খাওয়া দেখে ছোট মামা আর মেজো মামা চুপসে গেলেন, মাথা কাত করে হ্যাঁ বললেন। এভাবে বিনা আয়োজনে তানি উঠল শ্বশুর বাড়িতে। কোনো তোড়জোড় নেই, এমনকি বড় নেই, অথচ তানি চলল শ্বশুর বাড়ি। তানিকে শ্বশুরবাড়িতে দেখে হীরা খুবই আনন্দিত। নববধূর এমন বিবেক এবং দায়িত্বজ্ঞান দেখে তিনি খুবই গদগদ। পারলে বউকে মাথায় করে রাখেন। আতাউর সাহেবকে নিয়ে যাওয়া হয়েছে বাসায়। প্রথমে যে হার্ট অ্যাটাক মনে হচ্ছিল, পরে দেখা গেল তার গ্যাসের ব্যথা। অথচ মানুষটা বাড়ি মাথায় করে রেখেছে। তার মনে হচ্ছে ডাক্তার ভুল, হাসপাতালের রিপোর্ট ভুল, সব শালা চোর। ওনার সত্যি সত্যি হার্টের ব্যামো হয়েছে, উনি মারা যাবেন। অথচ ওনার অজাত সন্তান এখনও তার খোঁজ নেয়নি।
তার উচিত চাকরি ঘাড়ে লাথি দিয়ে চলে আসা, কিন্তু সে আসেনি। স্যামুয়েল বোঝানোর প্রচেষ্টা করলো, বাবা তুমি তো অসুস্থ নও, এখন থেকে খাবারে একটু কন্ট্রোল করলেই হবে। ওই আহাম্মক ডাক্তারগুলোর সাথে মিলে গেছিস, জানি না তুই কি ভেবেছিস আমি মরে গেলে তোরা দুই ভাই সম্পত্তি পাবি? কিচ্ছু দেব না, সব ট্রাস্ট করে যাব। আতাউর সাহেবকে দেখে তানির মনে হলো তিনি নানা ভাই এবং বড় মামার মিক্সড জাত। তানি মনে মনে হেসে ফেলল। আজ 4 দিন যাবত সে তার শ্বশুর বাড়িতে। এই বাড়িটা একেবারেই আলাদা, দীর্ঘ প্রাচীর ঘেরা দোতলা বাড়ি নয়, মিরপুর এলাকায় 1200 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। এখানে লোক বলতে 4 জন এবং একটা হাফ টিকিট। এখানে সকাল হুল্লোড় করে হয় না, হয় ধীর পায়ে। জানালা দিয়ে নির্মল আলো প্রবেশ করে খুব স্বাভাবিক চিত্তে। ছোটবেলা থেকে একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠার জন্য শান্তি বলেও একটা শব্দ আছে, সেটা ভুলে বসেছে তানি। এখানে খবিশ বাড়ির মতো আতরাঙ্গি মানুষ নেই। আতর সাহেব কিঞ্চিত বিনোদনের অনুপ্রবেশ ঘটালেও বাকি সব ক্ষান্ত, হীরা আর 5টা সাধারণ গৃহিণীর মতো। তার সকাল হয় রান্নাঘরে টুংটাং করে, নাস্তা কি হবে, কাজের মেয়ে আসলো কি, দুপুরের রান্না কি হবে, এসব নিয়েই তার বিশদ চিন্তা। এদিকে স্নেহা খুব আত্মকেন্দ্রিক মানুষ, ছোট বাচ্চা এবং নিজের পড়াশোনা করেই তার দিন যায়। মাঝে মাঝে শাশুড়ির সাথে কথা বলে, আড্ডা দেয়, সাথে থাকে 1 কাপ ধোয়া তোলা চা। তানির এমন হুট করে চলে আসায় বড় খালা খুব রাগ করলেন। তাকে বড় মামা জানিয়েছেন, তিনি তো ফোন করেই চিৎকার, আব্বা খুঁজে খুঁজে ছোট লোকদের বাড়ি তোকে বিয়ে দিয়েছেন, এসব হলো বউ না ওঠানোর ধান্দা, তুই যেহেতু চলেই গেছিস এখন আর কিসের অনুষ্ঠান। কিন্তু তানির বেশ লাগছে এই সংসারের জীবন। এখানে সকাল তার 10টায় হয় না, 6টায় হীরার রান্নাঘরের ঝনঝন শব্দে আর ছোট ভাতিজাটার কান্নার শব্দেই ঘুম ভেঙে যায়। আতাউর সাহেবের সাথে তানির খাতির সবচেয়ে বেশি। তার কারণ অবশ্য একটা ঘটনা। আতাউর সাহেবকে ভাজা খাওয়া একেবারে নিষিদ্ধ করে দেয়া হয়েছে, কিন্তু তিনি খাবেন। স্যামুয়েল তার সাথে কথায় পেরে উঠছিল না। তখন সে ভয় দেখালো রবিনের। তিনি মুখ বাঁকিয়ে বলল, আমি কি ওই আহম্মককে ভয় পাই নাকি? হ্যাঁ, একটা উন্নত পর্যায়ের গর্ধব সে। না বাবা, গর্ধব অনেক ভালো আখ্যা, সে একটা ভেড়া। তানির কথা শুনে আতাউর সাহেব ভুরু কুঞ্চিত করে তাকালেন, মনে মনে কিঞ্চিত প্রসন্ন হলেন। সন্দিহান স্বরে বললেন, তুই বুঝে গেছিস? আমার বুদ্ধি তার থেকে একটু বেশি তো, তাই বুঝে গেছি। হা হা হা, কিন্তু মাঝে মাঝে আবার বুদ্ধিমান হয়ে যায়, খ্যাকশিয়ালের মতো বুদ্ধিমান। আমার মনে হয় আপনার অসুস্থতা নিয়ে ফাজলামের বুদ্ধি তার। ঠিক ধরেছ। তাহলে আমার কি করা উচিত? আমার মনে হয় সে চায় আপনি যেন সারা জীবন ভয়ে ভয়ে থাকেন। এই বুঝি মরে যাবেন, এই বুঝি মরে যাবেন। তাহলে আমার কি করা উচিত? তানি থুতনিতে হাত রেখে অনেকক্ষণ ভাবল, তারপর বিজ্ঞ স্বরে বলল, আমার মতে আপনার তাকে দেখিয়ে দেওয়া উচিত আপনি ভয় পান না। সে ক্যাপ্টেন হয়েছে তো কি, আপনি ক্যাপ্টেনের বাপ, সেজন্য আপনি এমন কিছুই খাবেন না যে আপনাকে অসুস্থ করতে পারে। অসুস্থ না হলে তো এই মরে যাওয়ার ভয় থাকবে না, আর মৃত্যু তো একদিন হবে, মরিলে বীরের মতো মরব। তানির কথায় বেশ প্রসন্ন হলেন আতাউর সাহেব। সেই থেকে বৌমা শ্বশুর মিলে রবিনের পিনটি চটকায় আর খুব মজা পায়। তানির সবচেয়ে প্রিয় স্থান তার আর রবিনের ঘর। ছোট ঘর, সিমসাম, সুসজ্জিত, প্রতিটা জিনিস তার সঠিক জায়গায়, একটু এদিক ওদিক নেই। বিছানার চাদরটাও টান টান, আলমারির কাপড়গুলো গোছানো, হ্যাঙ্গারের মাঝে মাপ দিয়ে আধা ইঞ্চি করে গ্যাপ, একেবারে পরিপাটি, যা তানির সাথে একেবারেই যায় না। এই ঘরের অগোছালো জিনিসটি হলো তানি, তবু এই ঘরে থাকতে তার ভালো লাগে, কারণ ঘরময় শুধু রবিন রবিন গন্ধ। এইসব জিনিস তার, একান্ত তার, সব কিছুতেই রবিনের স্পর্শ পরশ। এখানে শান্তি লাগে তানির, এই শান্তির হেতু সে জানে না। তবে এখানে তার মন মলিন হয় না, উদাস লাগে না। বালিশটা কোলে নিয়ে চোখ বুঝলেই ঘুম চলে আসে। এটাই বুঝি বিয়ে নামক বন্ধনের জাদু। তাই তো একেবারে অপরিচিত মানুষগুলো এখন তার অতি প্রিয়। কোলাহলের খবিশ বাড়ি যেখানে তার বেড়ে ওঠা, সেই বাড়ি থেকেও তার আপন লাগে এই নিশ্চুপ শান্ত 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট বাড়ি। তানির ঘুম ভাঙতেই নাকে এলো কড়া পারফিউমের গন্ধ। গন্ধটা চেনা, সে রাতেও এই গন্ধে মিলেমিশে ছিল সে।
চোখ মিলতে আবিষ্কার করলো তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে রবিন। এই 1 মাসে অনেক পরিবর্তন হয়ে গেছে তার। চুল একেবারেই ছোট করে ফেলেছে, মুখখানা শুকিয়ে গেছে, গালে একটা তাজা কাটা দাগ, চামড়া পুড়ে গেছে, চোখের নিচে কালো পরত, বোচা নাক আরও বোচা লাগছে। তানি গভীর নয়নে তাকিয়ে রইল তার পুরুষের দিকে। সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব? তানির ইচ্ছে হলো মুখখানা ছুঁয়ে দিতে। আলতো হাতের পরশ ছুঁয়ে দিল রবিনের মুখবিররে, কপালে, নাকে, ঠোঁটে। তারপর নড়তে গেলে টের পেল না এটা বাস্তব। মানুষটি পুষ্ট হাত তার কোমরস্থি আঁকড়ে ধরে রেখেছে। তানি চারিদিকে তাকালো। আলো জ্বলছে, সন্ধ্যের গন্ধে ঘরে মম করছে, টেলিভিশনের সংবাদে শব্দ করে আসছে। রবিন ঘুমাচ্ছে। তানি তার হাত ছাড়িয়ে উঠতে গেলে সে আরও শক্ত করে ধরল তাকে, গম্ভীর স্বরে বলল, নড়ো না। তানি ভেবেছিল সে ঘুমে, কিন্তু সে তো সজাগ। তানি শুধালো, কখন এসেছ? বিকেলে। হ্যাঁ বলেই নিজেকে ছাড়িয়ে নিল। বিছানা থেকে উঠে যেতে নিলে হাতখানা টেনে ধরল রবিন। পাষাণ নারী, কোথায় যাচ্ছ? তোমাকে বলবো কেন? কে তুমি? যে পুরুষ ক্ষণে ক্ষণে ডুব দেয়, তার সাথে আমার কি কাজ? আমি একটা বিশেষ কাজে ছিলাম সোনা। আমার ফোন আমার কাছে ছিল না, বাইরের কারোর সাথে যোগাযোগ নিষিদ্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, বিশেষ ব্যক্তি তো আপনি একা। আমি কি আর দেখছি নাকি? না জানি আমার চোখের আড়ালে কি করেছ। দেখা যাবে কিছুদিন পর সাকিব খানের মতো বাচ্চা বের হবে। ক্যাপ্টেন ইফতেখার সরকারের লুকিয়ে রাখা বাচ্চা। বলে হাতখানা ছাড়িয়ে চুলগুলো খোপায় বাঁধল তানি। রবিন গভীর নয়নে বউকে দেখছে, তার চোখে ঘোর। রবিন ধীর স্বরে বলল, তুমি কি জানো আমি আসতাম না, শুধু তুমি এখানে এসেছো বলে এসেছি। ওরে বাবা, আপনার চরণ, কোথায় পুরুষ? একটু ধোয়া পানি দেন, আমি খাই। মজা করছো? বালাই ষাট, আমার ঘাড়ে কয়টা সেনাবাহিনীর দামাল ছেলেকে নিয়ে মাথা। বাংলাদেশ মজা করার, তার ওপর কত দায়িত্ব। সে ছাড়া কি দেশ চলে? এই যে 10 দিন তো দেশের শাটার বন্ধই ছিল প্রায়। রবিন মাথার নিচে হাত রাখল, দৃষ্টি হলো তীক্ষ্ণ। বাঁকা হেসে বলল, রাত হোক, আমিও দেখব তোমার মজা কোথায় থাকে। তানি তাড়াতাড়ি বলল, এ না না না, আমার কাল কলেজ আছে। ঠিক আছে, তবে এখনই উসুল করে নেই। তানি বুঝল অবস্থা বেগতিক, ভাবল পালিয়ে গেলেই আর পায়কে, কিন্তু পালাতে পারল না। তার আগেই বৃহদাকার পুরুষটা তার মাঝে বন্দি করল তাকে। কানে মুখ মিশিয়ে বলল, চলো তানি, 4 মাস আগের অপবাদটা আবার সত্যি করে ফেলি। রবিনের চোখে অদ্ভুত ঘোর। এই ঘরে যে কেউ ডুবে যাবে। তানি নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু পারল না। এই ছটফটানির মাঝেই রবিনের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল তানির পাতলা ঠোঁট। ঘরময় প্রেম প্রেম গন্ধ, দুটো মনের দীর্ঘ বিচ্ছেদ ঘুষে গেল যেন মুহূর্তেই। দূরত্ব ঘুষে একে অপরের সাথে মিশে গেল অচিরেই। একে অপরের কাছে করল আত্মসমর্পণ। পরদিন কলেজে গেল তানি, সাথে গেল রবিন। বান্ধবীরা তাকে দেখে জড়সড় হয়ে গেল। সামিহার তো প্রায় কেঁদে দেওয়া হাল। তানি তাদের আরও ভয় বাড়িয়ে দিয়ে বলল, এখনই তোদের জেলে নিবে রে। আমাকে কালকে কঠিন শাস্তি দিয়েছে। সে শাস্তি বলতে লজ্জা করে। তোরা তো বউ না, তাই তোদের দিবে জেলে। ফলে শিপ্রা আর সামিয়া রবিনের সামনে হাত জোর করে বলল, ভাইয়া আমাদের প্লিজ পুলিশে দিবেন না। একেই বাবা মা না জানিয়ে কক্সবাজার গেছি, একবার জানলে আর রক্ষে থাকবে না। এমনিতেই তানির বিয়ের পর বাসা থেকে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে। দেখা যাবে সামনে যে গরু পাবে ঝুলিয়ে দেবে। প্লিজ আমাদের পুলিশে দিবেন না, আমরা কিস্তিতে কিস্তিতে আপনার টাকা শোধ করে দেব। রবিন পড়ল বিপাকে, অপ্রস্তুত হলো ভীষণভাবে। তানির বাদরামিতে এদের দোষ নেই এর কাছে। রবিন বিব্রত স্বরে বলল, আমি তোমাদের পুলিশে দেব? কে বলেছে তোমাদের? তানি, ও বলল আপনি নাকি আমাদের নাম সংবাদেও ছাপাবেন। রবিন তানির দিকে তাকালো। সে হাসছে। দুষ্ট মেয়েটাকে কঠিন শাস্তি না দেওয়া পর্যন্ত সে মোটেই শুধরাবে না। রবিন রাগী দৃষ্টিতে তাকাতেই সে স্যারের কথা বলে ছুটে পালালো। রবিন দীর্ঘশ্বাস ফেলল। চঞ্চলা তাকে জ্বালানো থামবে না নিশ্চিত। শ্রাবণ ধারায় ভিজতে ভিজতে প্রকৃতি কেমন মিয়ে গেছে, শুধু ফ্যাসফ্যাসানি কান্দন। এই তো একটু আগেও ঝুম করে বৃষ্টি নামলো। 15 মিনিট পর প্রকৃতিকে ভিজিয়ে আবার গুমট করে আছে আকাশ। এর মাঝে ক্যান্টিনে বসে আছে রবিন, তানি, শিপ্রা এবং সামিহা। সেদিনের হোটেলের খাবারের বিলের ট্রিটটা ছিল রবিনের অজান্তে।
আজ যে সম্পূর্ণ ধ্যান এবং জ্ঞানে ট্রিট দিচ্ছে দুই শালিকাকে। তানি এখনও হাসছে। শিপ্রা আর সামিয়া বেশ কিল ঘুষি মেরেছে, তাও সে হাসি থামার নয়। রবিন ক্যান্টিনে যা উপস্থিত তাই অর্ডার করলো। খাবার চলেও এসেছে। সবাই যখন সুস্বাদু খাবারের মজা লুফতে ব্যস্ত, তখন একটি ছেলে আসলো তাদের টেবিলে। তানি তাকে চিনে, তাদের সাথেই পড়ে ছেলেটা, নাম তার সোহান। ছেলেটাকে দেখেই তানি হাসলো, বলল, আয় বস, খাবি নাকি? না রে, তোর সাথে একটু কথা ছিল। কি বিষয়ে? ছেলেটি টেবিলে সবার দিকে তাকালো, তখন চোখাচোখি হলো রবিনের সাথে। তীক্ষ্ণ দৃষ্টির কবলে পড়ে হাঁসফাঁস লাগলো যেন। বেশিটা সময় দাঁড়িয়ে থাকতে পারল না বোধহয়, এড়িয়ে গেল। আমতা আমতা করে বলল, তুই মনে হয় ব্যস্ত। না রে, বল না। সে রবিনের দিকে তাকিয়ে সামান্য অপ্রস্তুত হলো। তানি সেটা অবলোকন করলো, মিষ্টি স্বরে বলল, তুই কি ওর জন্য বিব্রত বোধ করছিস? চিল, ও বাইরের কেউ না। সোহান মাথা নেড়ে বলল, না রে, অন্য সময় বলবো। বলেই কোনো মতে পালালো, কারণ রবিনের শানিত দৃষ্টি তাকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল। তানি সেটা খেয়াল করে বলল, একটু নরম হলে কি হয়? সবাই কি তোমার শত্রু নাকি? এটা তোমার যুদ্ধক্ষেত্র নয় ক্যাপ্টেন সাহেব। রবিন কিছু বলল না, চুপ করে খেলো। এরপর থেকেই কেমন গাম্ভীর্য পরিলক্ষিত হলো যেন তার মাঝে। তানি বুঝলো বেশ ভালো করে। কলেজের সময়টা সেটা নিয়ে মোটেই মাথা ঘামালো না। ক্যাপ্টেনের মন বোঝার ঠেকা সে নেয়নি। দিবার কর্মের ভার চুকিয়ে প্রকৃতি যখন গাঢ় আধারে লিপ্ত, আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে তানি। রবিন মাথার নিচে হাত রেখে মনোযোগী চোখে বই পড়ছে। সূর্য তামসি। বাসায় আসার পর থেকেই কবি নীরব, কথা বলছে মেপে মেপে। তানিকে ব্যাপারটি খুব বিরক্ত করছে। বিয়ের পর থেকে কতটা সময় পেল নিজেদের, তার মাঝে যদি রবিনহুড এমন বাবু সেজে বসে থাকে তবে কেমন লাগে? তানি তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রবিন বই থেকে মুখ না তুলে বলল, চোখ দিয়ে বধ করতে চাইছো নাকি? আমার চোখ আমার ইচ্ছে, যেমন তোমার মন তোমার মর্জি। গাল ফুলিয়ে বসে থাকা যেমন কেউ আটকায়নি, তেমন আমার দৃষ্টি আটকাইতে চাইছো কেন? ঠিকই তো, তোমার চোখ যাকে ইচ্ছে তাকে দেখো। ওই ছেলেটিকে এনে দেবো নাকি? তাহলে হয়তো ভালো লাগবে। ছেলেটির কথা শুনে ভুরু কুঞ্চিত হলো তানির। অবাক স্বরে বলল, কোন ছেলে? তোমার বন্ধু। বেচারার মনে কত কিছু জমে আছে, তোমাকে বলার জন্য আকুপাকু করছে হৃদয়। বিদ্রুপান্তক আক্রমণ কেন যেন সইল না তানির। রবিনের এমন রহস্য ভরে কথা বলার হেতু পেল না, বরং হুট করে রাগ হলো। তানি এমন মেয়ে যার রাগ হয় না, হয় বটে কিন্তু তা দেখায় না কখনো। চার দেয়ালে ঘেরা হৃদয়ের এক কোণে পড়ে থাকে সে রাগ, ক্ষোভ, অভিমান। কারণ ক্রোধ দেখালেই তুমি দুর্বল। কিন্তু এই প্রথম সে জাহির করলো, আমার বন্ধু তোমার কোন পাকা ধানে মই দিয়েছে ক্যাপ্টেন? পাকা ধানে মই না, ট্রাকটা চালিয়েছে সে। আমার বউকে আমার সামনে 100 বছরের হারানো প্রেমিকার মতো দেখবে, আর আমি তাকে সামনে বসিয়ে বাহবা দেব? ভাগ্যিস আমার কাছে আমার রাইফেলটা ছিল না। রবিনের কথায় দুম করে চটে গেল তানি। রাগান্বিত স্বরে বলল, এই বাজে কথা বলবে না। আমাদের বদনাম করছে কেন তুমি? আমি প্রেমের দিক থেকে একেবারে ভার্জিন। হোয়াট? আমার মোটেই তোমাকে বদনাম করছি না। আমার রাগ হচ্ছিল ওই ছেলেটার প্রতি। কি সাহস যে দেখো চিঠিপত্র নিয়ে এসেছিল। তুমি কাউকে বলনি তুমি বিবাহিত, নাকি তোমার রোমিওদের মন ভাঙতে চাওনি? তানির কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। রোমিও? সিরিয়াসলি? জীবনে একটা প্রেমপত্র যে নারী পায়নি, যে কেবল ছিল বান্ধবীদের কঠিন প্রেমের সাক্ষী প্রহরী, তাকে এভাবে অপবাদ? তানি জেদ দেখে বলল, বেশ করেছি বলিনি। বিয়ে হয়েছে বলে কি এখন গলায় নেমপ্লেট নিয়ে ঘুরবো? বর তো জীবনে প্রেমপত্র দিবে না, অন্য কেউ যদি দেয় ক্ষতি কি? আর ইউ ফাকিং কিডিং মি? নিজে শুনতে পাচ্ছ কি বলছো? তুমি শুনছো কি বলছো? তুমি আমাকে লিজিট ডাউট করছো রবিন? রবিন হতবাক হলো, চোখ বড় বড় করে বিস্মিত স্বরে বলল, কখন? আমি জাস্ট বলছি কজ অন্য ছেলে যখন তোমাকে হারিয়ে যাওয়া বিড়ালের মতো চোখ দিয়ে দেখে আমার ভালো লাগে না। কেন ভালো লাগবে না কেন? অদ্ভুত, তুমি আমার স্ত্রী, শুধু তাই? এবার থেমে গেল রবিন। তানির হঠাৎ করা প্রশ্নের উত্তরটা চট করে দিতে পারল না। সে তার স্ত্রী, এটার পর আর কি হওয়া উচিত? রবিন তাকে ভালোবাসে, তার প্রেমে পড়েছে। তানির প্রতি অকথ্য একটা অধিকার বোধ কাজ করে। তানির জন্য তার হৃদয় দগ্ধ হয়, মস্তিষ্ক জুড়ে চঞ্চলার বিস্তার। রবিন মৌন রইল। যখন নিজের হৃদয় টলাতে সে ব্যস্ত, তখন তানি শক্ত হয়ে বসে রইল। যে পুরুষের জন্য সে এতটা বেকুল,
সে কি একটু তার জন্য ভাবে না? তার হৃদয়ে কি তার স্থান নেই? তানি আর কোনো কথা বলল না, উঠে বিছানায় বালিশ টেনে শুয়ে পড়ল। অদৃশ্য এক দেয়াল টানল দুজনের মাঝে। রবিন সে দেয়াল ভাঙতে চাইল, কিন্তু পারল না। অভিমানের গাঢ়ত্ব এবার অনেক ছিল। রবিনের 1.5 দিনের ছুটি ছিল, সে চোখের পলকে সেটা শেষ হয়ে গেল। সকালে সে ক্যাম্পে ফিরে গেল। অভিমান ভাঙল না, কোমল স্বরে বলল, তানি, আমি তোমার দিকে অন্য পুরুষের নজর সইতে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তানি সংসার খেলার সময় ঘনিয়ে এলো। তাসফিয়াকে ছেলেপক্ষ দেখতে আসছে বলে তাকেও বাড়ি যেতে হবে। হীরা যাবার বেলায় বলল, এটা তোমার ঘর, তোমার বাড়ি, এখন থেকে যখন খুশি চলে আসবে। রবিন থাকা বা না থাকা নিয়ে ভাববে না। কি অদ্ভুত, এই 7 দিনেই অদ্ভুত মায়ে পড়ে গেছে তানি। এই মায়ের অনুভূতি সত্য। এখানে তার ভালো মেয়ে সাজার প্রয়োজনীয়তা নেই, সে এখানে নিজে থেকে ভালো হয়ে থাকছে। এটাই হয়তো তাদের বন্ধনের নিষ্কলুষতা। ধরনীর ঘূর্ণনের সাথে সাথে ঋতু পরিবর্তন হলো। চলে এলো শরৎকাল। নীলাম্বরে তেজি সফেজ মেঘেরা দলবদ্ধ হয়ে যুবতীদের মতো ঘুরে বেড়াচ্ছে। তাসফিয়ার জন্য ছেলে পছন্দ হয়েছে। এই বছর শেষে বিবাহ হবে তার। এদিকে নীরুর জীবনে ঘটে গেল বিশেষ ঘটনা। তার বস, যে কিনা তাকে পাগলের মতো ভালোবাসে, সে পরিবার সমেত হাজির। নানা ভাইয়ের সামনে ছেলের হাঁটু কাঁপছিল, প্রেশার ফল অবধি করেছে, কিন্তু পুরোটা সময় সে বসেছিল। নানা ভাই হুঙ্কার ছাড়লেও নড়েনি। উপর থেকে নীরুও রাজি। পরে রহস্য উদ্ঘাটন হলো, ছেলে নাকি নীরু আপুকে বিদেশ নিয়ে যাবে। সেও ভেবে দেখলো প্যাকেজ খারাপ না। বিয়ের পর বিদেশ গেলে দাদাভাই কিছু বলতেও পারবে না, ভাই বোনদের মন খারাপ। নীরু আর তাসফিয়ার বিয়ে হয়ে গেলে দল হালকা হয়ে যাবে। তাসফিয়া তো তাও শহরে থাকবে, কিন্তু নীরু তো বিদেশে চলে যাবে। নীরু বলল, সেটা হবে না, আমরা হলাম রসুনের কোয়া, এত সহজে আলাদা হব কি করে? এর মাঝেই এক অপরিচিত নম্বর থেকে ফোন এলো তানির মোবাইলে। তিনি ফোন ধরে সালাম দিল। বিপরীত পাশ থেকে একটা গম্ভীর স্বর, এটা কি তানির নাম্বার? জি বলেন, আমি ক্যাপ্টেন শফিকুল ইসলাম। আমি ইফতেকারের পাশের রুমে থাকি। আজ 2 দিন যাবত ইফতেকারের খুব জ্বর কমতেই চাইছে না। জ্বরের মাঝেও সে টানি আওড়াচ্ছে। আপনি কি আসতে পারবেন একটু? তানির হৃদয় কেঁপে উঠল। রবিন ক্যাম্পে ফেরার পর থেকে তানি তার সাথে যোগাযোগ করেনি। অভিমান সে ভাঙবে না। লোকটি শুধু মিষ্টি কথায় ভোলাতে চায়, তা তো হবে না, কিন্তু এখন তার অসুস্থতার কথা শুনতেই অভিমান সব ভেঙে চুরে একাকার হয়ে গেল। বরং উতলা হয়ে উঠল হৃদয়। কুণ্ঠিত স্বরে শুধালো, রবিন কেমন আছে এখন? ডাক্তার দেখিয়েছেন? অবশ্যই, আমাদের মেডিকেল অফিসার তাকে দেখছে, চিন্তা করবেন না, সিরিয়াস নয়, কিন্তু সে আপনার জন্য বেকুল, তাই আপনাকে আসতে বলা। আপনি বরং একটা বাসে করে চলে আসুন। এসে ময়নামতি নামলে আমি গাড়ি পাঠিয়ে দেব। যে মেয়েটি একা একা নিউ মার্কেট যায়নি, সেই মেয়ে একা একা যাবে কুমিল্লা? কক্সবাজার সে গিয়েছিল, তাও 3 বান্ধবীর সাথে। বাসায় যখন কথাটি জানানো হলো, সবার মাঝে বেশ উত্তেজনা তৈরি হলো। সরফরাজ সাহেব বেশ চিন্তায় পড়লেন। স্বামী অসুস্থ, স্ত্রীর সেখানে যাওয়া ফরজ, কিন্তু পথটাও তো দূর নয়। তানি তাকে দৃঢ় গলায় বলল, নানা ভাই, আমি যেতে চাই। এই খবিশ বাড়িতে সরফরাজ সাহেব যার কথা বিনা তর্ক দ্বন্দ্ব যুক্তি হুঙ্কারে শুনের সে তানি মেয়েটাকে তিনি অতিরিক্ত স্নেহ করেন, কিন্তু তাকে নিয়ে চিন্তার পরিমাণটাও বেশি। মেয়েটাকে একা একা যাত্রা করতে পারবে? কিন্তু নাচ জামাইয়ের শরীরটা ভালো নেই, এখন তাকে আটকানো অনৈতিক। ফলে তিনি সিদ্ধান্ত নিলেন নাতনিকে নিজে নিয়ে যাবেন। তবে তার সিদ্ধান্ত টেকসই হয়নি, কারণ যাত্রার ঠিক 15 মিনিট পূর্বেই তার পেট খারাপ হয়ে যায়। এই বৃদ্ধ বয়সে পেটের অবস্থা করুণ। পাকস্থলীর হজম ক্ষমতা লোপ পেয়েছে। পেটে আঁকড়ে ধরে বলল, এখন কি করা যায়? তানি, কি করে যাবে? তানি তখন নির্বিঘ্নে বলল, নানা ভাই, আমি পারবো। নাতনির ভরসা বাণীতে শান্ত হলেন প্রবীণ। চিন্তামুক্ত হলেন না, তবুও ছাড়লেন নাতনিকে। তানি অবশেষে প্রথমবার পাড়ি দিল এতটা পথ। তাকে যে যেতে হবে তার একান্ত পুরুষের কাছে।